সবাইকে আমার চ্যানেলে স্বাগত। ঠিক পরীক্ষার আগের মুহূর্তে ধারাবাহিকভাবে যে ভিডিও, তার শেষ ভিডিও ঘড়ি বিষয়ক পার্ট 2। ঘড়ি যে সাধারণ অঙ্কগুলো পরীক্ষায় পড়তে পারে, সে অঙ্কগুলো আমি আগের ভিডিওতে দিয়েছি। এই ভিডিওতে ভাবলাম যে আরো কতগুলো অঙ্ক দেওয়া দরকার আছে। না হলে অসম্পূর্ণ থাকতে পারে, বা যদি কোনো কঠিন প্রশ্ন আসে তাহলে তোমাদের পক্ষে অসুবিধে হতে পারে। এখানে মূলত দুটো বিষয়ে আলোচনা করব। একটা হচ্ছে অঙ্কের ঐকিক নিয়মের ঘড়ির অঙ্ক, আর দ্বিতীয়টা হলো ঘড়ির দুটো কাঁটার অবস্থান সম্পর্কে। প্রথমে আমরা আলোচনা করছি ঘড়ির দুটো কাঁটার অবস্থান সম্পর্কে। দুটো কাঁটার অবস্থান অনুযায়ী 3 রকম অঙ্ক পরীক্ষায় থাকে। একটা হচ্ছে কোয়েনসাইড, একটা হচ্ছে স্ট্রেট লাইন, STR সংক্ষেপে লিখলাম, স্ট্রেট লাইনে থাকা। আর 3 নম্বর হচ্ছে রাইট অ্যাঙ্গেলে থাকা, রাইট অ্যাঙ্গেল কন্ডিশনে থাকা। এই তিনটি। একটা হচ্ছে কোয়েনসাইড করা, মানে দুটো কাঁটা একসঙ্গে থাকা। ঘড়িটা, এই একটা ঘড়ি ধরা যাক, ঠিক আছে? একটা ঘড়িতে দুটো কাঁটা একসঙ্গে থাকবে। এই একটা কাঁটা যেখানে আছে, দুটো কাঁটা একসঙ্গে থাকবে। স্ট্রেট লাইন বলতে একটা ঘড়ির কাঁটা একই সরল রেখা থাকবে, এমন ভাবে থাকবে। এখানে দুটো কাঁটা আছে, কিন্তু দুটো কাঁটা একই জায়গাতে একই রেখাতে থাকবে। আর এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল কন্ডিশন, তার মানে একটা কাঁটার সঙ্গে আর একটা কাঁটা সমকোণে থাকবে। এই তিনটে কন্ডিশন। প্রথম হচ্ছে পার আওয়ার বলে দিলাম, প্রতি ঘন্টায়। প্রতি ঘন্টায় কোয়েনসাইড করবে একবার, স্ট্রেট লাইনে থাকবে একবার, কিন্তু রাইট অ্যাঙ্গেলে থাকবে, সমকোণে থাকবে দুবার। ঠিক আছে? 12 আওয়ার্সে, 12 ঘন্টায়। 12 ঘন্টায় প্রতি ঘন্টায় একবার, 12 ঘন্টায় একই ভাবে থাকবে। কোয়েনসাইড করা মানে উপর্যুপরি হওয়া, বা একটা কাঁটার উপরে আর একটা কাঁটা থাকবে 11 বার। 1 ঘন্টায় প্রতি ঘন্টায় একবার হলেও 12 ঘন্টায় 11 বার। স্ট্রেট লাইনে থাকবে 12 ঘন্টায় 11 বার, কিন্তু রাইট অ্যাঙ্গেলে থাকবে 22 বার। 24 ঘন্টা যদি সময় হয় তাহলে এটা ডবল হয়ে যাবে, তাহলে 12 ঘন্টায় 11 হলে 24 ঘন্টা হবে 22 বার। কোয়েনসাইড করবে 22 বার, স্ট্রেট লাইনে থাকবে 22 বার, কিন্তু রাইট অ্যাঙ্গেলে থাকবে 44 বার। তাহলে ঘড়ির কাঁটার অবস্থান সম্পর্কে বারজনিত যদি কোনো প্রশ্ন হয়, তাহলে এই প্রশ্নগুলো থাকবে। কিন্তু ঘড়ির দুটো কাঁটা প্রতি ঘন্টায় কতবার কোয়েনসাইড করে, তাহলে একবার, প্রতি ঘন্টায় একবার। 12 ঘন্টায় কতবার, 11 বার, 24 ঘন্টায় 22 বার। একই সরলরেখা থাকে, প্রতি ঘন্টায় একবার, 12 ঘন্টায় 11 বার, 24 ঘন্টায় 22 বার। সমকোণে প্রতি ঘন্টায় দুবার থাকে, 12 ঘন্টায় 22 বার আর 24 ঘন্টায় 44 বার। তাহলে এই 12 ঘন্টা বা 24 ঘন্টা যখন প্রশ্নটা পরীক্ষা থাকবে, তখন মনে রাখতে হবে সেই অপশনটাই উত্তর হবে, যে অপশনটা 11 গুণিতকে হবে। তো এগুলোকে মনে রেখো। তাহলে এটা হলো, ঠিক আছে, বার সংক্রান্ত প্রশ্ন। এমন প্রশ্ন থাকতে পারে, বারে বারই থাকে, সেটা হলো। 3 নম্বর হচ্ছে টাইম। ঠিক আছে, একটা টাইম জানতে চাওয়া হবে, এই 8টা থেকে 9টার মধ্যে কখন কোয়েনসাইড করবে, বা কখন স্ট্রেট লাইনে থাকবে, কখন রাইট অ্যাঙ্গেলে থাকবে। ফর্মুলা কিন্তু একটা, আমরা ভিন্ন ভিন্নভাবে ঘুরিয়ে লিখি। ফর্মুলা হচ্ছে 5s,
মূল ফর্মুলা হচ্ছে 5s প্লাস মাইনাস, ঠিক আছে, ডিফারেন্স অফ হ্যান্ডস, ডিফারেন্স অফ হ্যান্ডস ওটাকে মিনিটে লিখতে হয় ইন্টু 12/11। এই ফর্মুলা দিয়ে কিন্তু সব অঙ্কের উত্তর করতে হয়। 5s প্লাস মাইনাস ডিফারেন্স অফ হ্যান্ডস ইন মিনিট ইন্টু 12/11। আমি আজকের বিস্তারিত আলোচনা করার জন্য নেই, শুধু ফর্মুলা কটা মনে রাখবে, একটা ফর্মুলা লাগবে তিনটেই উত্তর করতে পারবে। প্রথমে আমাদের জানতে হবে যে ডিফারেন্স অফ হ্যান্ডস, যখন দুটো কাঁটা একসঙ্গে থাকে ডিফারেন্স অফ হ্যান্ডস এর জায়গায় কি লিখবো আমরা? নিশ্চয়ই 0, ঠিক আছে। স্ট্রেট লাইনে যখন থাকবে ডিফারেন্স অফ হ্যান্ডস কত হবে? 30। রাইট অ্যাঙ্গেলে যখন থাকবে ডিফারেন্স অফ হ্যান্ডস হবে কত? 15। আবার বলছি, এই ডিফারেন্স অফ হ্যান্ডস কত মিনিটে? দুটো কাঁটা একই সরল কোয়েনসাইড করছে, মানে উপর্যুপরি একটা কাঁটার উপরে আর একটা কাঁটার আছে, তাহলে দুটো কাঁটার মধ্যে কোনো ব্যবধান নেই, তাহলে ব্যবধান কত? 0 মিনিট। ডিগ্রি কিন্তু না, মিনিট। যখন স্ট্রেট লাইনে থাকবে এই কাঁটা ঘন্টার কাঁটা এখানে, মিনিটের কাঁটা এখানে, বা ঘন্টার কাঁটা এখানে, মিনিটের কাঁটা এখানে, উল্টো দিকে একটা কাঁটা আর একটা কাঁটা, তাহলে এই ব্যবধানটা কত? 30 মিনিটের ব্যবধান। তাহলে ডিফারেন্স অফ হ্যান্ড হচ্ছে 30 মিনিট। যদি রাইট অ্যাঙ্গেল থাকে তাহলে এইখান থেকে এইটা কত মিনিটের ডিফারেন্স? 15 মিনিট। তাহলে এই জায়গাটা আমরা এইটার বেলা 0 লিখবো, এইটার বেলা 30 লিখবো, এইটার বেলা 15 লিখবো। এবারে 5টা কি? 5টা হচ্ছে 5 মিনিটে একটা করে ঘর। পুরো ঘড়িটা 12 ভাগে ভাগ করা, 60 মিনিট 12 ভাগে, তাহলে একটা ভাগ হচ্ছে 5 মিনিট, সেখানে 5 এখানে লিখতে হবে। ইএস এখানে লিখেছি আমি, ব্যবহার করেছি কেন? স্মলার নাম্বার দ্বারা প্রকাশ করব। বলা হলো ঘড়ির দুটো কাঁটা কোইনসাইড করবে 4টা থেকে 5টার মধ্যে, কখন? 4টে থেকে 5টার মধ্যে। এই যে সময় বলা হলো, এখানে স্মলার নাম্বার কত? 4, এখানে 4টাকে ব্যবহার করতে হবে। কারণ আমরা যা কিছু আমরা প্রকাশ করি, লিখি, সব স্মলার নাম্বার দিয়ে লিখি। বলার সময় স্মলার নাম্বার, গ্রেটার নাম্বার একসঙ্গে ব্যবহার করি, কিন্তু আমরা লেখার সময় অবশ্যই করে আমাদেরকে এই স্মলার নাম্বার দিয়ে লিখতে হবে, ঠিক আছে। যদি বলা হয় না তোমার পকেট মার, ঠিক আছে, তুমি এক জায়গায় থানায় গিয়ে কমপ্লেন করলো পকেট মার হয়েছে, ঠিক আছে, পিক পকেট হয়েছে, ঠিক আছে, পকেট কেটে নিয়েছে, ওর কটার সময় কেটে নিয়েছে? ওর 4:45টার সময়। ওরা কিন্তু 4:45টা লিখবে না, ওরা লিখবে 4:45। তাহলে আমরা বলতে পারি 4:45 বা 5টা বাজে 10 মিনিট আগে, ওরা লিখবে না 5টা বাজে 10 মিনিট আগে, ওরা লিখবে 4:50। তাহলে আমরা বলি, সেই জন্য লিখতে হয় নিয়ম মতন করে লিখতে হয় স্মলার নাম্বার দিয়ে, সেই জন্য স্মলার নাম্বারটাকে ওখানে ব্যবহার করবো। তাহলে 10টা থেকে 11টা হলে স্মলার নাম্বার 10 ইন্টু কত? 12/11। এগুলো কেন লিখছি, এই 12/11 কেন লিখছি, এগুলো নিয়ে এখন আলোচনা করবো না, শুধু ফর্মুলাটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে কোয়েনসাইডের ফর্মুলা কি হবে? 5s, ঠিক আছে। এখানে তো 0 প্লাস মাইনাসের পরে 0, সেই জন্য কিছু নেই, এর সঙ্গে গুণ করে দেবে কত? 12/11। গুণ করে দিলে টাইমটা পেয়ে যাবে। স্ট্রেট লাইনে আমাদের ফর্মুলা দাঁড়াচ্ছে কি তাহলে? তাহলে 5s লিখবো, প্লাস মাইনাস কি লিখবো? প্লাস মাইনাস 30 লিখতে হবে। এই ডিফারেন্স অফ হ্যান্ডস কে 30 লিখে ফেললাম, ইন্টু কত লিখবো? 12/11। এই ফর্মুলা দিয়ে আমরা উত্তর করে ফেলবো। যখন রাইট অ্যাঙ্গেলে হবে তখন আমরা ফর্মুলাটা কি লিখবো? 5s টা লিখবো, ঠিক আছে। প্লাস মাইনাস কত লিখবো? 15। ডিফারেন্স অফ হ্যান্ডস হচ্ছে এই 15, ইন্টু কত লিখবো? 12/11। আর এই ফর্মুলা পাশাপাশি দিয়ে দিলাম। তাহলে সব ফর্মুলা একই, সব একই লিখতে হবে। 5s লিখতে হচ্ছে সব ক্ষেত্রে 12/11 গুণ করতে হচ্ছে। শুধু কোয়েনসাইড যদি করে তাহলে আর 0 বলি কিছু লিখবো না। স্ট্রেট লাইনে থাকলে কি করব? 30 মিনিটের ব্যবধান 30, রাইট অ্যাঙ্গেলে থাকলে 15। এবারে এখানে তো কোনো প্লাস মাইনাস নেই, সুতরাং কোনো ভাবার দরকার নেই, এখানে প্লাস মাইনাস আছে। এই যে ঘড়িটা আছে, ঘড়ির এদিকে একটা প্লাস চিহ্ন দাও, এদিকে মাইনাস চিহ্ন দাও। তাহলে এই ডান দিকের যদি কোনো সংখ্যাকে প্রকাশ করে তাহলে প্লাসটা কাজ করবে এখানে, বাম দিকের সংখ্যা যদি কোনো দেয় তাহলে আমার এই মাইনাসটা কাজ করবে। আবার বলছি, এই প্লাস মাইনাসের মধ্যে একটা কিন্তু লাগবে, তাহলে হয় প্লাস অথবা মাইনাস। সংখ্যা যদি ডান দিকে পড়ে 1 2 3 4 এগুলো সংখ্যার মধ্যে যদি পড়ে 1 2 3 4 5, তাহলে আমাদের কি বুঝবো? যে আমাদের ডান দিকে আছে, তাহলে এখানে ঠিক আছে, এই 30টা যোগ হয়ে যাবে। যদি সংখ্যাটা বাম দিকের বোঝায় তাহলে আমাদের কি হবে? বাম দিকের সংখ্যা যদি বোঝায়, ঠিক আছে, 7 8 9 এগুলো যদি সংখ্যা বোঝায়, এ পাশের সংখ্যা বোঝায়, তাহলে এখানে মাইনাস হবে। আর এটার কিন্তু দুবার করতে হবে, রাইট অ্যাঙ্গেলে ঘন্টায় দুবার, একটা প্লাসে করতে হবে, একবার মাইনাসে।
একবার প্লাসে করতে হবে, একবার মাইনাসে করতে হবে, ঠিক আছে? আমি দুটো অঙ্ক দিয়ে আমি বোঝাচ্ছি এই ছোট্ট জায়গার মধ্যে, ঠিক আছে? একটা বললাম 4টে, এটা পরীক্ষার সবসময় পড়ে 4টে থেকে 5টা, ঠিক আছে? একটা দিয়ে দিলাম 10টা থেকে 11টা। তো 4টে থেকে 5টার মধ্যে ঘড়ির কাঁটা কখন কোইনসাইড করবে? তাহলে আমরা লিখব 5, এস মানে স্মলার নাম্বার 4 ইন্টু কত লিখব 12/11, 12 বাই কত 11, তাহলে 20 ইন্টু 12/11, তাহলে হবে, ঠিক আছে, 21 পূর্ণ 9/11। এটা কেন লিখলাম আমি এটা এখন বলবো না আমি, তাহলে অসুবিধা হতে পারে এক দিনের মধ্যে। তোমরা একটু কাটাকাটি করে গুণ করে নিও, ঠিক আছে? তাহলে 21 পূর্ণ 9 এর 11 মিনিট পাস্ট কত 4, 4টে বেজে 21 পূর্ণ 9 এর 11 মিনিটে দুটো ঘড়ি কাঁটা একসঙ্গে থাকবে। তাহলে আমরা কি লিখলাম, ফর্মুলাটা তুমি শুধু জেনে নাও। তাহলে 5 লিখলাম, এস বলতে স্মলার নাম্বার মানে 4 লিখলাম, ইন্টু কত লিখতে হবে 12/11। তাহলে 20 ইন্টু 12/11, 20 ইন্টু 12 মানে 360কে 11 দ্বারা ভাগ করো, উত্তর বেরিয়ে যাবে আমার, ঠিক আছে? এবারে যদি আমরা চাই, ঠিক আছে, যে এই 4টে থেকে 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা স্ট্রেট লাইনে থাকে, সরল রেখা থাকে, এই 4টের ঘরের বলা হয়েছে। 4টের ঘর কোন দিকে আছে? ডান দিকে আছে। তা 4টের ঘর যদি ডান দিকে হয় তাহলে এখানে প্লাস সাইনটা কাজ করবে। তাহলে আমরা কি লিখবো 5, এস মানে কত যা লিখেছি এখানে, যা লিখেছি এখানেও তাই লিখবো, 5s মানে 5 ইন্টু 4। আবার বলছি 4টে থেকে 5টার মধ্যে 4এর ঘর কোন দিকে আছে? ডান দিকে, সেজন্য ডান দিকে লিখতে হবে। প্লাস 30 লিখলাম, কিন্তু কত লিখবো 12/11, ঠিক আছে? তাহলে এটা গুণ করলাম, 30 20 কত 50, তো 50 ইন্টু কত 12/11, তাহলে আমাদের হবে 54 পূর্ণ 6/11 মিনিট পাস্ট কত 4। 4টে থেকে 5টার মধ্যে মানে 4টে বেজে 54 পূর্ণ 6/11 মিনিটে ঘড়ির কাঁটা কি থাকবে? স্ট্রেট লাইনে থাকবে। আবার বলছি, এই গুণ কি করে করছি সেটা আমি পরে বোঝাবো। এগুলো খুব দ্রুত করা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে নয়। পরীক্ষাটা দাও, পরে আবার আলোচনা হবে। তাহলে নিয়মটা কি লিখলাম, 5s প্লাস, প্লাস লিখলাম কেন? বললাম এই 4টে থেকে 5টা, 4এর ঘর ডান দিকে আছে সেজন্য প্লাস দিলাম, প্লাস 30 হিসেব করে নিলাম। এবারে আমার যখন বলবে রাইট অ্যাঙ্গেলে বলবে, রাইট অ্যাঙ্গেল বললে কিন্তু আমার দুটো করতে হবে, ঠিক আছে? রাইট অ্যাঙ্গেলে বললে কিন্তু আমাকে দুবার করতে হবে, একবার প্লাসে করতে হবে, একবার মাইনাসে করতে হবে। আমি একসঙ্গেই লিখে দিচ্ছি আমরা, ঠিক আছে? তাহলে 5s মানে 5 লিখবো, এস মানে কত 4, প্লাস মাইনাস কত 15 ইন্টু কত লিখবো 12/11, ছোট ছোট করে লিখছি। তাহলে এখানে যদি আমরা প্লাসটা প্রথমে করি, তাহলে 20 প্লাস 15 মানে 35, এখানে করছি 35 ইন্টু কত লিখবো 12/11, তাহলে 35 3 38, 38 পূর্ণ 2/11, তাহলে একটা উত্তর হবে 38 পূর্ণ 2/11 মিনিট পাস কত 4। 4টে বেজে 38 পূর্ণ 2/11 মিনিটে দুটো কাঁটা সমকোণে থাকবে। এটা প্লাস দিয়েছি। এখানে যখন মাইনাস করব আমরা, মাইনাস করবো 4 5 20, 20 থেকে 15 বিয়োগ হয়ে কত হবে 5, 5 ইন্টু কত লিখতে হবে 12/11, ঠিক আছে? তাহলে হবে 5 পূর্ণ 5/11, 5 পূর্ণ 5/11 মিনিট পাস কত 4। 4টে বেজে 5 পূর্ণ 5-এর 11 মিনিটে দুটো কাঁটা সমকোণে থাকবে। আর একটা থাকবে কত 4টে বেজে, আমার এই 4টে থেকে 5টা বলেছিল, তাহলে একটা হচ্ছে 4টে বেজে 5 পূর্ণ 5-এর 11 মিনিটে থাকবে একবার, আর 4টে বেজে 38 পূর্ণ 2-এর 11 মিনিটে আরো একবার সমকোণে থাকবে। পরীক্ষার সময় দুটোর মধ্যে একটা উত্তর থাকবে, ঠিক আছে? তুমি যদি একটু ভাবো তাহলে আমরা বুঝতে পারবো, এইটা সব কটাই বুঝতে পারবে, এটাকে একটু বোঝানোর চেষ্টা করছি। যখন 4টে বাজে, তাহলে একটু বড় করে যদি ঘড়ি করি, 4টে যখন বাজে তাহলে এটা 12-র ঘর, এটা হচ্ছে 3-এর ঘর, এটা 4-এর ঘর, তাহলে এটা 12-র ঘর, এটা 1-এর ঘর, এটা 2-এর ঘর। তো 4টে বাজে এরকম, তাহলে এটা রাইট অ্যাঙ্গেলে নেই কিন্তু, এই কাঁটাটা আর একটু আগে যেতে হবে। এই কাঁটাটাকে যদি দাঁড় করিয়ে রাখতাম তাহলে এটা 1-এর ঘরে গেলেই হতো। 4টে 5-এ আমাদের রাইট অ্যাঙ্গেল, 3 ঘরের ডিফারেন্সে থাকলে রাইট অ্যাঙ্গেল হবে, কিন্তু এই কাঁটা তো দাঁড় করিয়ে রাখানো যাবে না। এই কাঁটাটা যখন আগে চলবে এও আগে চলবে, সেজন্য আরো একটু পরে যাবে। সেজন্য 4টে বেজে 5 হবে না, 4টে বেজে 5 পূর্ণ 5-এর 11 মিনিটে দুটো কাঁটা কি করবে, এই দুটো কাঁটার মধ্যে একটা রাইট অ্যাঙ্গেল হবে। আর একবার কি ওই রাইট অ্যাঙ্গেল হয়ে গেল, তারপরে এই মিটের কাঁটা ঘুরতে ঘুরতে 4-এর ঘর পার হয়ে চলে যাবে, এখানে 5 থাকবে, এখানে 6 থাকবে, এখানে 7 থাকবে,
এটা যদি এখানে থাকতো তাহলে মিনিটের কাঁটা এখানে আসলেও রাইট অ্যাঙ্গেল হতো, 4 3 7, ঠিক আছে, 15 মিনিটের ব্যবধান, ঠিক আছে, 3 ঘরের ব্যবধান হয়ে যেত, রাইট অ্যাঙ্গেল হয়ে যেত। কিন্তু এই কাঁটাটা যখন এখান থেকে ঘুরে ঘুরে এখানে আসবে তখন এ তো আরো অনেকটা সরে আসবে, তাহলে এটি সরে আসবে, এও সরে আসবে নাকি, তবে ওই রাইট অ্যাঙ্গেল। তাহলে সেই সময়টা 35 থেকে 40-এর মধ্যে, মানে 4টে বেজে 38:02 এভাবে সমকোণে থাকবে। আজকে খুব ক্লিয়ারলি আমি বোঝাতে পারছি না, ঠিক আছে, ছোট ছোট করে বুঝিয়ে দিচ্ছি, দুভাবে করছি। তাহলে এই একটা হলো 4টে থেকে 5টা, এবারে বললাম 10টা থেকে 11টা। 10টা থেকে 11টা এই দুটো অঙ্কতেই বুঝে যাবে। 10টা থেকে 11টার মধ্যে ঘড়ির কাঁটা কখন কোয়েনসাইড করবে। তাহলে আমাদের এখানে স্মলার নাম্বার কত, 10, তাহলে 5 ইন্টু কত লিখবো, 10, 5 10 50 ইন্টু কত, 12/11। তাহলে 50 ইন্টু 12/11 মানে 4 11 44, 54 পূর্ণ 6/11 মিনিট। এই 54 পূর্ণ 6/11 মিনিট কটা বেজে, 10টা বেজে 54 পূর্ণ 6/11 মিনিটে দুটো কাঁটা একসঙ্গে বেজে 10টা বেজে, এই 10টা বেজে 54 পূর্ণ, তাহলে ফর্মুলাটা দিলাম 5s, 5 মানে 5, এস হচ্ছে 10 ইন্টু কত, 12/11, তোমরা গুণভাগ করে নেবে। তাহলে এটা হচ্ছে দুটো কাঁটা কখন একসঙ্গে থাকবে, দুটো কাঁটা কখন সরল রেখায় থাকবে, 10টা থেকে 11টার মধ্যে। তাহলে আমাদের এখানে লিখতে হবে 5s, এস মানে কত, এখানে 10টা থেকে 11টা মানে 10 লিখতে হবে, স্মলার নাম্বার, ঠিক আছে। 10-এর ঘর কোন দিকে আছে, বাম দিকে আছে, সেই জন্য এখানে প্লাস না লিখে মাইনাস লিখতে হবে, -30 ইন্টু কত লিখবো, 12/11। তাহলে 50 থেকে 30 বাদ দিলে 20, 20 ইন্টু কত, 12/11, ঠিক আছে। তাহলে 20 একে 21, 21 পূর্ণ 9/11 মিনিট। কটা বেজে, 10টা বেজে 21 পূর্ণ 9/11 মিনিটের দুটো কাঁটা কিন্তু একই সরলরেখায় হয়ে যাবে। 10টা বেজে 20 মিনিটে 20 পূর্ণ, ঠিক আছে, এটাকে যদি আমরা একটু চোখে দেখাই তাহলে তুমি হয়তো বুঝতে পারবে, ঠিক আছে। 10টা বেজে কত বললাম, 21 পূর্ণ 9/11 মিনিট। যখন 10টা বাজবে ঘড়িতে, যখন 10টা বাজবে, ঠিক আছে, এখানে 12-র ঘর, এখানে 11, সরি, এখানে হচ্ছে 1, এখানে 2, এখানে 3, 4 5 6 7 8 9 10 11। তো 10টা যখন বাজবে তখন মিনিটের কাঁটা এখানে থাকবে, সরি, মিনিটের কাঁটা এখানে থাকবে আর ঘন্টার কাঁটাটা এখানে থাকবে, একই সরল রেখা যেতে হবে। তাহলে এই কাঁটাটা এবার কোন দিকে সরবে, এদিকে সরবে। তাহলে এই কাঁটা যদি 10-এর ঘরে থেকে যেত তাহলে এই কাঁটাটা 4-এর ঘরে সোজা চলে গেলে মানে 10টা 20-তে কোয়েনসাইড করতো। কিন্তু এই কাঁটাটা যখন এতটা যাবে মিনিটের কাঁটাটা, তখন ঘন্টার কাঁটা আর একটু ওপরের দিকে উঠে যাবে। তো উপরে উঠে গেলে এই আরেকটু নিচের দিকে নেমে যেতে হবে। সেটা 10টা 20-তে হবে না, 10টা 21 পূর্ণ কত, 9/11 মিনিটে। তাহলে এটা হচ্ছে স্ট্রেট লাইনের কথা বললাম, ঠিক আছে। এবারে বলা হচ্ছে 10টা থেকে 11টার মধ্যে কখন রাইট অ্যাঙ্গেলে থাকবে, বললাম একবার প্লাস হবে একবার মাইনাস হবে। তাহলে রাইট অ্যাঙ্গেলে থাকবে কখন, তাহলে প্রথমটা হচ্ছে, তাহলে ফর্মুলাটা কি হচ্ছে 5s, এস মানে এখানে কত লিখলাম 10, প্লাস মাইনাস কত লিখবো 15 ইন্টু কত লিখবো 12/11, ঠিক আছে। তাহলে এখানে 10টা, এখানে আমরা যদি যোগ করি 5 10 কত, 50, 50 প্লাস 15 65, মানে এই 11টা পার হয়ে যাবে, তারপরে দুটো কাঁটা রাইট অ্যাঙ্গেলে থাকবে। তাহলে 10টার, ঠিক আছে, তাহলে এই প্লাসটা এখানে আর দরকার নেই, এখানে শুধু মাইনাসটা দিয়েই করলে হবে। তাহলে 5 10 50 থেকে 15 বিয়োগ করলে কত পাচ্ছি, 35। তাহলে 35 ইন্টু কত, 12/11। তাহলে 35 ইন্টু 12/11 মানে হচ্ছে 38 পূর্ণ 2/11, 2/11 মিনিট পাস্ট কত, তাহলে 10টা বেজে 38 পূর্ণ 2/11 মিনিটে দুটো কাঁটা সমকোণে থাকবে, ঠিক আছে। তাহলে এই 3টে ফর্মুলা দিয়ে দিলাম, এই 3টে ফর্মুলা প্রয়োগ করবে, কখন কোনটা হয় সেটা বললাম। আরো ভালো করে সুন্দর করে আমি পরীক্ষাটার পরে সব চ্যাপ্টার ওয়াইজ যখন করবো তখন এগুলো করবো। আপাতত এইটুকু নিয়ে 3টে ফর্মুলাকে মুখস্থ রেখো, যদি কোনো কঠিন অঙ্ক পড়ে এর থেকে পরীক্ষা পড়তে পারে। এর সঙ্গে দ্বিতীয় প্যাটার্নে যে অঙ্কটা দিচ্ছি সেটা হচ্ছে ঐকিক নিয়মে অঙ্ক করতে হয়, সেই টাইপের কিছু অঙ্ক পরীক্ষায় পড়তে পারে, তেমন 2-3টে অঙ্ক আমি লিখি তোমাদের, ঠিক আছে। আবার বলেছি অঙ্ক আমি তো এখানে দেখাতে পাচ্ছি না তোমাদেরকে,
অঙ্কগুলো আমি বলে দিচ্ছি এবং ঠিক আছে অঙ্কটা কি তার জিনিসটা আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা একটু বুঝে নাও কষ্ট করে। একটি ঘড়ি সকাল 5টার সময় সঠিক সময় মিলিয়ে রাখা হলো। কখন? একটা ঘড়ি, আমার ঘড়িটাকে আমি সকাল 5টা 5 AM আমি ঘড়িটাকে মেলালাম, আমার ঘড়িটাকে আমার যে হাতের ঘড়িটা আছে সেটা একটা ঠিক ঘড়ির সঙ্গে মিলিয়ে নিলাম। ঘড়িটি 24 ঘন্টায় 16 মিনিট পিছিয়ে পড়ে। তাহলে অঙ্কে বলেছে ঘড়িটা 24 ঘন্টায়, প্রতি 24 ঘন্টায় পিছিয়ে পড়ে কত মিনিট? 16 মিনিট। তাহলে ঘড়িটা স্লো যায়, প্রতি 24 ঘন্টায় মানে সারাদিনে 16 ঘন্টা 16 মিনিট পিছিয়ে পড়ে। উত্তরে দিয়েছে চতুর্থ দিনে, তাহলে আমি ঘড়িটা যেদিন ঠিক করলাম, ঠিক আছে, তারপর থেকে ফোর্থ ডেতে, কোন বলেছে? চতুর্থ দিন, ফোর্থ ডেতে, ঠিক আছে, রাত 10টা 10 PM যখন বাজবে, ঠিক আছে, চতুর্থ দিনে ওই ঘড়িতে রাত্রি 10টা দেখাবে, তখন সঠিক সময় কত? অঙ্কটা আবার বলছি আমি। একটা ঘড়ি, আমার ঘড়িটাকে আমি, ঠিক আছে, একদিন সকাল 5টার সময় একটা ঘড়ির সঙ্গে মিলিয়ে নিলাম। আমার ঘড়িটা স্লো যায় প্রতিদিন কত? 16 মিনিট। চতুর্থ দিনে আমার ঘড়িতে দেখাচ্ছে, চতুর্থ দিনে মানে যেদিন ঠিক করেছিলাম তারপরে 3টে দিন গিয়ে চতুর্থ দিনে রাত 10টার সময় দেখাচ্ছে, ঠিক আছে, রাত 10টা দেখাচ্ছে, আমার ঘড়িতে দেখাচ্ছে। তাহলে ঠিক সময়টা কত? তাহলে আমার ঘড়িটা স্লো যাচ্ছে, তাহলে যে ঘড়িটা ঠিক আছে সেটা নিশ্চয়ই আগে চলে গেছে। সেই ঘড়িতে কতটা কি দেখাচ্ছে সেটা আমাকে বলতে হবে। এখানে উত্তর আছে রাত্রি 11টা 30, উত্তর আছে 11টা 30, ঠিক আছে। অপশন বি তে আছে 11টা 20, অপশন বি তে আছে 11টা 20, অপশন সি তে আছে 11টা 5, আর অপশন ডি তে আছে 11টা। এই 4টে অপশন দেওয়া আছে। অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। অঙ্কটা এবার আমরা করছি। তাহলে আমরা 24 ঘন্টা ঘড়িটা পিছিয়ে পড়ে কত? 16 মিনিট, ঠিক আছে। তাহলে 24 ঘন্টা, তো 24 ইন্টু 60, এত মিনিটে পিছিয়ে পড়ে কত মিনিট? 16 মিনিট। তাহলে এটাকে যদি আমরা কাটি, এর মধ্যে দুটো 4 আছে, দুটো 4 দিয়ে এটা কেটে দিলে, একটা 4 দিয়ে কাটলে কত পাবো? 6, একটা 4 দিয়ে কাটলে কত পাবো? 15। তাহলে এটা এক। তাহলে এর অনুপাত কত হচ্ছে? 90:1। ডিফারেন্স কত হচ্ছে? 89। ঘড়িটা 24 ঘন্টায় পিছিয়ে যায় 16 মিনিট। তার মানে 24 ঘন্টা মানে, ঠিক আছে, তাহলে প্রকৃত সময়ের সঙ্গে পিছিয়ে যাওয়ার অনুপাত কত? 90:1। মানে প্রতি 90 মিনিটে 1 মিনিট করে পিছিয়ে যাবে। তাহলে ঠিক ঘড়িটা যাবে 90 মিনিট, আমার ঘড়িটা যাবে 89 মিনিট, ডিফারেন্স থাকবে কত? 1 মিনিট, ঠিক আছে। এবার আমাদের ঘড়িটা, এই যে ঘড়িটা কতক্ষণ সময় পার হয়েছে সেটা আমরা দেখি। তাহলে যেদিন ঠিক করেছিলাম তারপরে চতুর্থ দিন রাত 10টায়, চতুর্থ দিন কিন্তু শেষ হয়নি, তো 3টে দিন পার হয়েছে। 3 দিন মানে 3 ইন্টু 24, 72 ঘন্টা। চতুর্থ দিনে রাত 10টা, আমি ঘড়ি ঠিক করছিলাম সকাল 5টা, তাহলে সকাল 5টা থেকে চতুর্থ দিনের সন্ধে 5টা মানে 12 ঘন্টা। সকাল, আমি যেদিন ঘড়ি ঠিক করেছিলাম সকাল 5টায়, তাহলে সেই দিন সকাল 5, ঠিক আছে, তো চতুর্থ দিনের সকাল 5টা থেকে সন্ধে 5টার ব্যবধান কত? 12 ঘন্টা। তাহলে সন্ধে 5টা না, রাত 10টা, তাহলে সন্ধে 5টার পরে আরো 5 ঘন্টা যেতে হবে, আরো 5 ঘন্টা আমি চলে গেলাম। তাহলে মোট কত ঘন্টা হলো? 72 প্লাস 12 প্লাস 84, 5 89। তাহলে আমার ঘড়িটা চলেছে কত? 89 ঘন্টা। তাহলে আমার ঘড়িটা, এটা হচ্ছে আমার ঘড়ি, আমার ঘড়ি যদি 89 ঘন্টা চলে, তাহলে সঠিক ঘড়িটা আরো 1 ঘন্টা আগিয়ে যাবে। সঠিক ঘড়িটা কত আগিয়ে যাবে? আরো 1 ঘন্টা আগিয়ে যাবে। তাহলে আমার ঘড়িতে বাজে কটা? রাত 10টা। তাহলে সঠিক ঘড়িতে আরো 1 ঘন্টা আগিয়ে গিয়ে রাত কটা বাজবে? 11টা। আবার অঙ্কটা বলছি। একটা ঘড়ি আমি ঠিক করেছিলাম, ধরো রবিবার দিন সকাল 5টার সময় ঘড়িটা ঠিক করেছিলাম। আমার ঘড়িতে যে রোগ আছে, প্রতি 24 ঘন্টায় 16 মিনিট করে পিছিয়ে যায়, ঠিক আছে। ঘড়িটা খারাপ ঘড়ি, 24 ঘন্টায় 16 মিনিট করে পিছিয়ে যায়। আমি তাহলে ঠিক করেছিলাম রবিবার, তাহলে সোম, মঙ্গল, বুধ 3 দিন চলে গেল। বৃহস্পতিবার রাত 10টার সময় দেখবো আমার ঘড়িতে কটা বাজছে? 10টা। তাহলে আমার ঘড়িতে বাজে 10টা, মানে খারাপ ঘড়িটাতে। ঠিক ঘড়িটাতে কটা বাজে? তাহলে আমরা 3 দিন পার হয়ে চলে যাচ্ছি। তাহলে রবিবার থেকে সোমবার, সোম, মঙ্গল, বুধ 3 দিন মানে 3 24 72 ঘন্টা পার হয়ে গেছে।
ঠিক আছে? ৭২ ঘন্টা পার হয়ে কখন এসছি? বৃহস্পতিবার সকাল ৫টা। বৃহস্পতিবার রাত ১০টায় যেতে হবে। তাহলে বৃহস্পতিবার সকাল ৫টা থেকে সন্ধ্যে ৫টা হচ্ছে ১২ ঘন্টা আরো। আর সন্ধ্যে ৫টা থেকে রাত ১০টা আরো ৫ ঘন্টা। মানে টোটাল আমার ঘড়ি পার হয়েছে কত? ৮৯ ঘন্টা। তাহলে আমার ঘড়িটা যদি ৮৯ ঘন্টা পার হয়, তাহলে যেটা সঠিক ঘড়ি আছে সেটা ৯০ ঘন্টা পার হয়, মানে আমার ঘড়ি থেকে ১ ঘন্টা বেশি যাবে। তাহলে ৮৯ ঘন্টা পার হয়ে আমার ঘড়ি কত দেখাচ্ছে? রাত ১০টা। তাহলে সঠিক ঘড়িটা আরো ১ ঘন্টা আগিয়ে গিয়ে রাত দেখাবে কটা? কটা? ১১টা। আরো দুটো প্রশ্ন আমি বলবো, এই অঙ্কগুলো ভালো করে খেয়াল করো। পরের অঙ্ক হচ্ছে, একটি ঘড়ি সপ্তাহে ২ ঘন্টা ১৩ মিনিট দেরিতে চলে। এটি ৩৬ ঘন্টায় কত দেরিতে চলবে? তাহলে অঙ্কে বলা হচ্ছে একটা ঘড়ি ১ সপ্তাহে, ১ সপ্তাহ মানে কদিন? ৭ দিন। ৭ দিন ক ঘন্টা? ২৪ ঘন্টা। তাহলে ৭ দিনে পিছিয়ে যায় ২ ঘন্টা ১৩ মিনিট। ২ ঘন্টা ১৩ মিনিট। এটা হচ্ছে ঘড়ির অবস্থা। প্রতি ৭ দিনে পিছিয়ে যায়। তাহলে ৩৬ ঘন্টায় কতটা পিছিয়ে যাবে? ৩৬ ঘন্টায়, তাহলে এত ঘন্টায় এতটা পিছিয়ে যাচ্ছে। তো ৩৬ ঘন্টায় কতটা পিছিয়ে যাবে? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এটা ঘন্টা, এটাকে ঘন্টায় যদি করি আমরা কত পাচ্ছি? ৭০০, ঠিক আছে? ৭24, ৭ × ২৪ টা। এত ঘন্টায় পিছিয়ে যাচ্ছে কত? ২ ঘন্টা ১৩ মিনিট। মানে ২ ঘন্টা ১৩ মিনিট মানে কত? ১৩৩ মিনিট। তাহলে এই ১৩৩ কিন্তু ৭ দিয়ে ভাগ হবে। ৭ দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? ১৯। তাহলে ঘড়িটা ২৪ ঘন্টায় পিছিয়ে যায় কত? ১৯ মিনিট। তাহলে ৩৬ ঘন্টা, ২৪ থেকে ৩৬, ১.৫ গুণ করা হয়েছে এটা। তাহলে এখানে ১.৫ গুণ করলেই হবে। তাহলে ১৯ ইন্টু ১.৫ মানে ৩/২। তাহলে গুণ করে দিলে কত হচ্ছে? ৫৭/২। তাহলে মানে ২৮.৫। ঠিক আছে? আবার অঙ্কটা বলা হচ্ছে, একটা ঘড়ি প্রতি সপ্তাহে ২ ঘন্টা ১৩ মিনিট পিছিয়ে যায়। ওই ঘড়ির ৩৬ ঘন্টায় কত মিনিট পিছিয়ে যাবে? তাহলে ১ সপ্তাহ মানে ৭ দিন। ৭ দিন মানে ৭ × ২৪ ঘন্টায় পিছিয়ে যায় কত? ১৩৩ মিনিট, ২ ঘন্টা ১৩ মিনিট। তাহলে ৭ দিয়ে এটা কেটে দিয়ে কত পেয়েছি? ১৯। তার মানে প্রতি ২৪ ঘন্টায় পিছিয়ে যায় কত? ১৯ মিনিট। তাহলে ৩৬ ঘন্টায় কত হবে? ২৪ এর ১.৫ গুণ ৩৬, তাহলে ১৯ এর ১.৫ গুণ বা ৩ এর ২ গুণ করে দিয়েছি। আরো একটা অঙ্ক, এটা এবছরই ২০২৪ জানুয়ারি মাসে পিএসসির পরীক্ষাতে পড়েছিল, তেমন একটা কোশ্চেন এখানে বলছি। একটি ঘড়ি প্রতি ঘন্টায় ৬ মিনিট পিছিয়ে যায়। একটা ঘড়ি প্রতি ঘন্টায়, মানে ১ ঘন্টায় পিছিয়ে যায় ৬ মিনিট, বা ৬০ মিনিটে পিছিয়ে যায় ৬ মিনিট। এটা বলে দিয়েছে। সকাল ৭টার সময় একটি সঠিক ঘড়ির সাথে ওই ঘড়িটা মেলানো হলো। কটার সময় মেলানো হলো? সকাল ৭টার সময়, 7 AM। আমার ঘড়িটা সঠিক ঘড়ির সঙ্গে মেলালাম। বিকেল ৪টের সময়, ৪:২০ সময় ত্রুটিপূর্ণ ঘড়িটিতে কত সময় দেখা যাবে? তাহলে যেটা রাইট টাইম দিচ্ছে সেটা দেখাচ্ছে ৪:২০ PM। তাহলে এটা রাইট টাইম দেখাচ্ছে। আমার ঘড়ি তো প্রতি ঘন্টায় ৬ মিনিট করে পিছিয়ে যাচ্ছে। আমার ঘড়িতে কত দেখাবে? তাহলে সকাল ৭টা থেকে বিকেল ৪টে। ৪টে মানে ১৬টা। তাহলে ৭ থেকে ১৬ মানে হচ্ছে ৯ ঘন্টা। পার হয়েছি কত? ৯ ঘন্টা কত? ২০ মিনিট। আবার বলছি সকাল ৭টার সময় ঘড়ি ঠিক করেছিলাম। ৪:২০ সময় দেখছি। তাহলে সকাল ৭টা থেকে বিকেল ৪টে। ৪টে মানে তো ১৬টা। তাহলে ৭ আর ১৬ মানে বিয়োগফল ৯। তাহলে ৯ ঘন্টা ২০ মিনিট পরে দেখছি। তাহলে প্রতি ঘন্টায় পিছিয়ে যায় কত মিনিট? ৬ মিনিট। তাহলে ৯ ঘন্টায় পিছিয়ে যাবে কত? ৬ ৯ নিশ্চয়ই ৫৪ মিনিট পিছিয়ে যাবে। ৬০ মিনিটে পিছিয়ে যায় ৬ মিনিট, শূন্য বাদ দিলে ৬। তাহলে ২০ মিনিটে পিছিয়ে যাবে নিশ্চয়ই ২ মিনিট। তাহলে মোট পিছিয়ে যাবে কত? ৫৬ মিনিট। তাহলে রাইট টাইম কত? ৪:২০। রাইট টাইম কত? ৪:২০। আমার ঘড়ি তার থেকে কত মিনিট পিছিয়ে থাকবে? ৫৬ মিনিট। ৫৬ এখান থেকে বাদ দাও। তাহলে বাদ দিলে কত পাবো? ৩:২৪ মিনিট। তাহলে আমার ঘড়িতে দেখাবে কত? ৩:২৪ মিনিট। আবার অঙ্কটা আরেকবার বলছি। যেহেতু অঙ্ক দেখাতে পারছি না, সেজন্য আমি দুঃখিত। কিন্তু
এই অঙ্কগুলো জেনে রাখা দরকার আছে কালকের জন্য, কাল পরশুর জন্য। অঙ্কে বলেছে একটা ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট করে পিছিয়ে যায়। ঘড়িটা সকাল 7টার সময় ঠিক করলাম, ঠিক ঘড়ির সঙ্গে মেলালাম। বিকেল 4টে এসে যেটা কারেক্ট টাইম দিচ্ছে সেখানে দেখাচ্ছে বিকেল 4:20। তাহলে আমার ঘড়িতে কটা বাজবে? তাহলে আমার ঘড়ি প্রতি ঘন্টায় পিছিয়ে যায় কত? 6 মিনিট। তাহলে সকাল 7টা থেকে বিকেল 4টে মানে 9 ঘন্টা 20 মিনিট। 4:20 মানে 9 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টায় পিছিয়ে যায় 6 মিনিট, 9 ঘন্টায় নিশ্চয়ই 6 নয় 54 মিনিট। 60 মিনিটে 6 মিনিট মানে 20 মিনিটে কত? 2 মিনিট। মোট পিছিয়ে যাবে কত? 56 মিনিট। তাহলে রাইট টাইম দেখাচ্ছে কত? 4:20। আমার টাইমটা তার থেকে 56 মিনিট আমি পিছিয়ে থাকবো। তাহলে আমার সময় দেখাবে কত? 3:24। তাহলে যে ধরনের অঙ্কগুলো পরীক্ষায় পড়তে পারে সম্ভাব্য পিএসসির আরও অনেক জটিল অঙ্ক আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব বিস্তারিত এবং খুব স্বচ্ছভাবে আলোচনা করব। তবে এই পর্যন্ত তোমরা কাল পরশুর জন্য এই কটা নিয়ে তৈরি থেকো। আশা করছি পরীক্ষার কোশ্চেনও পাবে এবং এর মধ্য থেকেই পাবে। বেস্ট অফ লাক, সবাই ভালোভাবে পরীক্ষা দাও।